দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী আপনাদের সাথে আছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সম্প্রতি ঘটে গেল ইতিহাসের স্মরণীয় ঘটনা, যার নেতৃত্বে ছিল কোমলমতি শিক্ষার্থীরা। এই ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন, পরিবার হারিয়েছেন অনেক সন্তানকে। অনেকেই আবার হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছেন অসহ্য যন্ত্রণায়। এমতাবস্থায় তাদের মানসিক অবস্থা আসলে ভালো নেই আমাদের মন মানসিকতার জায়গাও। এবং মানসিক স্বাস্থ্য এবং মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য। আমাদের সাথে স্টুডিওতে আছেন মোহাম্মদ শাহানুর হোসাইন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, কেমন আছেন? আছি, সবার মতোই আমরাও যতটুকু ভালো থাকা যায় চলছে। জি, আমরা স্যার একটা ভীষণ বড় একটা সংকটের মধ্য দিয়ে আমরা সবাই গেছি এবং ভয়াবহ কিছু ঘটনারও সাক্ষী হতে হয়েছে আমাদের সবাইকে। এবং সেই জায়গা থেকে আসলে মন মানসিকতার জায়গা যদি আমরা বলি, কম বেশি সবাই এফেক্টেড। শিশু কিশোরদের বিষয়টা কিন্তু আরও একটু ভিন্নভাবে, কারণ তরুণরা কিন্তু আসলে পুরো আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে। সেই জায়গা থেকে যদি একটু জিজ্ঞেস করি যে কি কি মানসিক স্বাস্থ্য সমস্যা আসলে হচ্ছে এবং ভবিষ্যতেও হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। থ্যাংক ইউ। মানে আমরা যদি এই এত বড় জনসংখ্যার দেশে ইয়াং পিপুলই তো বেশি বাংলাদেশে, রাইট? শিশু কিশোরদের সংখ্যাটা অনেক। তো এদের মধ্যে এমনি নর্মাল সময়ে তাদের বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয় কিন্তু ছিল। হ্যাঁ, মানে এটা সব সোসাইটিতেই একটা চলমান বিষয় হিসেবে থাকে। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এটা একটা বিশেষ পরিস্থিতি এবং পরিস্থিতিটা সবার জন্য যে খুব স্বস্তিদায়ক সেরকম নয়। সবার মধ্যেই নানাবিধ একটা আনসার্টেনিটি, যেটা মানুষের মন খুব ভালোভাবে নিতে পারে না, আনসার্টেনিটি, রাইট? এবং অ্যাজ এ হোল এটা একটা ক্রাইসিস ডেফিনেটলি, এবং অনেক ধরনের প্রবলেম প্রতিনিয়ত সকল মানুষই ফেস করছে। এখন বড়দের যেরকম ধরেন মেন্টাল ক্যাপাসিটি, তাদের এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে হয়তো তারা পরিস্থিতিটাকে যেভাবে ম্যানেজ করে, শিশু কিশোরদের জন্য সেই ব্যাপারটা আরও বেশি আশঙ্কা তৈরি করে, রাইট? বা তাদের মধ্যে খারাপ লাগা তৈরি করে। তাহলে যে গ্রুপটা আগে থেকেই মেন্টালি নানান রকমের কষ্ট বা অসুস্থতার মধ্যে ছিল, তাদের জন্য এই পরিস্থিতিটা যেমন একটা ভালনারেবিলিটি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দেখা যাবে যে সেই অনেকে আছে এরকম যে সারাক্ষণ বিভিন্ন রকমের ভিডিও দেখছে, খবর দেখছে, মানে এটা তাদের মধ্যে মানে অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছে, তাদের মধ্যে হাইপার ভিজিলেন্স তৈরি হচ্ছে। আবার যারা মানে খুবই মেন্টালি যাদের ওয়েলবিং ছিল, হ্যাঁ, বা যারা পড়াশোনা রেগুলার লাইফে খুবই প্রোডাক্টিভলি একটা লাইফ লিড করতেন, রাইট? কিন্তু এই রেগুলার লাইফের সাথে তো তারা ওরিয়েন্টেড না। তো এরকম প্রত্যেকেই দেখা যাচ্ছে যে তাদের অ্যাজ ইউজুয়াল যে লাইফ, সেখান থেকে একটা ভিন্ন প্যাটার্নের সাথে তাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এটাও তাদের জন্য একটা বাড়তি মানে স্ট্রেস তৈরি করছে। আবার তাদের পড়াশোনা কি হবে, রেগুলার লাইফটাতে মানুষ কখন ফিরতে পারবে, মানুষ কখন ছুটির দিনের মতো কাটাতে পারবে। তো নানান বিষয় নিয়ে অনেক রকমের একটা আশঙ্কা বা একটা শঙ্কা বা ধরেন একটা অনিশ্চয়তা বেসিক্যালি। তো সেই অনিশ্চয়তাগুলো আমাদের মধ্যে মেন্টাল হেলথকে ভীষণভাবে এফেক্ট করছে। ওকে, এবং সেটা বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে। কারো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে তারা সারা রাত ঘুমোতে পারছে না, অনেকের কাছে আমরা এমনটা শুনতে পাচ্ছি। আবার কারো ক্ষেত্রে এমনটা হয়েছে যে ধরেন হেলিকপ্টারের শব্দ, সেটা তো একটা বিগ ট্রমা হয়ে গিয়েছে অনেক মানুষের কাছে, রাইট? এবং কেউ এরকমও বলছে হেলিকপ্টার তো দূরের কথা, মানে এরকমের কোনো হয়তো বাসায় কোনো একটা কাজ হচ্ছে, হ্যাঁ, যে কাজ থেকে একটা শব্দ হচ্ছে, তো তখন এটার সাথে ওই শব্দটা মানে সে রিলেট করে ফেলছে, মানে তার ব্রেইন অটো রিলেট করছে। তো এরকম আজকে এটার সাথে, কালকে ওইটার সাথে, পরশু ওইটার সাথে, এরকম নানান কিছুর সাথে রিলেটেড হয়ে গিয়ে তারা কুল ডাউনই করতে পারছে না, মানে তারা কাম থাকতে পারছে না। সারাক্ষণ ভেতরে এক ধরনের এক্সাইটমেন্ট, মানে নেগেটিভলি এক্সাইটমেন্ট, যেটা যে ভয়, আতঙ্ক, এই ব্যাপারগুলো চলছে। তো এর ফলে দিনে রাতে কখনোই তারা দেখা যাচ্ছে ঘুমোতে পারছে না, একটা রেস্টলেসনেস, রাইট? আর যখন আমরা ঘুমোতে পারি না,
মানে এটার তো ফিজিওলজিক্যাল নানান প্রসেস আছে। ধরেন যখন আমরা মানে হাইপার ভিজিলেন্স হয়ে যায় তখন ব্রেইনের ফাংশনগুলো চেঞ্জ হতে থাকে, আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম সেটা ঠিক ম্যাল ফাংশনিং হয়ে ওঠে, মানে ওর যে স্ট্রাকচারাল ফাংশন যেভাবে করার কথা সেভাবে ফাংশন করে না। তখন দেখা যায় যে তার যে এটা নেগেটিভ এফেক্ট, যেমন তার মানে গ্যাস্ট্রোলজিক্যাল ইস্যু তৈরি হচ্ছে, অনেক মানুষের হয়তো ধরেন আইবিএস এর ইস্যু তৈরি হচ্ছে, তো এভাবে খাদ্যে অরুচি তৈরি হচ্ছে, খেতে পারছে না। হ্যাঁ, কেউ কেউ যেমন বলছে যে ধরেন খেতে গেলে তার কাছে হয়তো মানে এই ভিজুয়ালাইজেশন হচ্ছে যে রাস্তায় থাকতে যা হয়েছে ওই সিনগুলো সে চোখের সামনে দেখতে পাচ্ছে, রাইট? ওকে, তো এই যে ট্রমার নানান রকমের আউটপুট আকারে মানুষকে ভীষণ সাফার করাচ্ছে। তো এখন ট্রুলি আমরা জানি না যে এই সাফারিংস মানে কতজনের মধ্যে কোন সাফারিংস কোন ফর্মে কতজনকে এফেক্ট করছে, কিন্তু জেনারেলি বহু মানুষ, আমাদের কিছু স্টাডি আমরা ইনিশিয়েট করছি, সেগুলো নিয়ে মানুষ হয়তো আমরা বুঝতে পারবো যে এর মানে প্যাটার্নটা কেমন হচ্ছে। কিন্তু সোফার যারা বিভিন্নভাবে সার্ভিস নিচ্ছে, আমাদের স্টুডেন্টরা বিভিন্নভাবে এই সার্ভিস অলরেডি দিচ্ছে বহু মানুষকে, তো সেখান থেকে আমরা এই ইস্যুগুলো দেখতে পাচ্ছি। কিন্তু জি স্যার, এখানে একটু যদি আমরা এখন দেখি যে বর্তমান যে পরিস্থিতি, মানুষ কিন্তু সারাক্ষণ একটা দ্বিধা বিভক্ত একটা বিষয় চলে আসছে, কারণ অনেক ধরনের নিউজ আসছে, কোনটাকে আমরা অ্যাকসেপ্ট করব, অনেক ক্ষেত্রে রিউমার্স আসছে, কোনটাকে আসলে আমরা ডিফাইন করব যে এটা আসলে সঠিক কিনা। তো সেখানে কিন্তু মানুষ দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, এবং আমরা আগেও দেখেছি যে এক দল হয়তো একভাবে জিনিসটাকে দেখছে, আমারই বন্ধু হয়তো আমার হন্তারক হয়ে যাচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে তরুণ প্রজন্ম কিন্তু এখন অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই যে ট্রমার বিষয়টাকে আমরা লক্ষ্য করছি, সেটাকে আসলে কিভাবে কাটানোর উপায়গুলো কি হতে পারে, বা সিমটমগুলো কি হতে পারে? মানে আমি সিমটমের আগে আপনি যেটা বললেন যে এই যে মানে লট অফ ইনফরমেশন, হ্যাঁ, মানে আমি দেখলাম, আমিও দেখেছি কিছু কিছু জিনিস, যে ধরেন এইটা একটা তথ্য, ওইটা একটা তথ্য, এটা একটা ঘটনা, ওইটা একটা ঘটনা। এখন তো এই টেকনোলজির কারণে নানানভাবে এগুলোকে মানুষজন মানে এমনভাবে বানাচ্ছে, মানে এবং বানিয়ে তো প্রত্যেকেই তার মতো করে একটা কিছু সে আপলোডও করতে পারে। যখনই একটা ছেলে মেয়ে বা আমরা প্রত্যেকেই যখন দেখলাম, মানে চোখ দিয়ে সেই ইনফরমেশনটা বা সেই শব্দগুলো আমাদের ব্রেইনে যাওয়ার পরপরই এটার প্রতি কিন্তু একটা রিয়াকশান আমাদের মধ্যে তৈরি হবে। হ্যাঁ, হয়তো মানে আতঙ্কের কোনো একটা বিষয় নিউজ আকারে বা একটা ভিডিও আকারে জিনিসটা দেওয়া হলো, এটা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে, কিন্তু একটু পরে হয়তো দেখলো যে না, এটা তো আসলে ফলস। তখন এভাবে প্রতিনিয়ত অসংখ্য ইনফরমেশন, অসংখ্য স্টিমুলাস মানুষকে প্রভাবিত করছে প্রতিনিয়ত, রাইট? তো যে কারণে দেখা যাচ্ছে যে একজনের হয়তো একটা ইস্যুতে ট্রমা হয়েছে, আর অন্যান্য অনেক রকমের ইস্যু, ট্রুফল যাই হোক, যখনই তার ব্রেইন ভিজুয়ালি এবং ভার্বালি কানেক্টেড হচ্ছে সেই বিষয়টার সাথে, এটা তখন কমপ্লেক্স ইস্যুতে পরিণত হচ্ছে, রাইট? যেমন শুধু চাল ফুটালে ভাত হবে, কিন্তু তার সাথে যদি আরো নানান জিনিস আমরা মিশাই, তাহলে কিন্তু অন্য জিনিস হয়ে যাচ্ছে, রাইট? তো এখন এই কমপ্লেক্স ফর্মে জিনিসটা যখন যাচ্ছে, তখন মানে সিমটমটা মানে সাইকোলজিক্যাল লেভেলে যেরকম হচ্ছে, সাইকোলজির আবার বিভিন্ন লেভেলে, ধরেন কগনিটিভ কনফিউশন তৈরি হচ্ছে, সে কোনো একটা জিনিস ভাবতে চাচ্ছে, ডিসিশন নিতে চাচ্ছে, কিন্তু সে খুব কনফিউজ নিজে নিজে, যে আমি ঠিক কনক্লুশনে পৌঁছাতে পারছি না যে আমার কি করা দরকার, রাইট? আবার ইমোশনালি কখনো দেখা যাচ্ছে সে ভীষণ ভয় পাচ্ছে, আবার কখনো একদম সে খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এইসব কি, কেন এইসব হচ্ছে, মানে ভীষণ হোপলেস হয়ে যাচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে ভীষণ অ্যাঙ্গার তৈরি হচ্ছে, রাইট? কেন এইসব হবে, কেন এটার কোনো অর্থ নাই, এরকমভাবে একটা ভীষণ তীব্র আবেগ তৈরি হচ্ছে, রাইট? আবার কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে গিল্ট তৈরি হচ্ছে মানুষের, রাইট? এবং আমরা জানি যে যখন মানুষের মানে খুব ভয়, আতঙ্ক তৈরি হয়, তো তখন মানুষের ফিজিওলজিক্যাল রিয়াকশন এমন হয় যেন সে নিজেকে লুকিয়ে ফেলতে চায়। আবার যখন তার মধ্যে প্রচণ্ড অ্যাঙ্গার তৈরি হয়ে যায়, তখন সে ভার্বালি ফিজিক্যালি অ্যাটাকিং হয়ে যায়, রাইট? হ্যাঁ, আবার যখন প্রচণ্ড পরিমাণে গিল্ট তৈরি হচ্ছে, তখন সে খুব ভাবতে থাকে আমি কি করতে পারি, হাউ টু রিপেয়ার। হ্যাঁ, তাহলে এক একটা ইমোশন তীব্রভাবে যখন মানুষকে এফেক্ট করছে, তখন ওইটার এক ধরনের অটো বিহেভিয়ারাল রেসপন্স মানুষকে মানে ভেতর থেকে পুশ করতে থাকে। এখন সেটা যে সে করবে বা সেটা নিয়ে সে উদ্যোগ নিবে,
এবং এটা করতে গেলে আবার কি হতে পারে সেই ব্যাপারটাও কিন্তু মানুষ, তো এভাবে মানে কগনিটিভলি ইমোশনালি যে কনফিউজ স্টেট, এটা মানুষকে তীব্রভাবে যন্ত্রণা দিচ্ছে আর কি। জি, তো সেই ক্ষেত্রে আমরা কোন কোন লক্ষণগুলো দেখলে আসলে আমরা এখন একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারি? এখন মানসিক রোগ বিশেষজ্ঞ হাতের কাছে পাওয়া তো সহজ ব্যাপার নয়। হ্যাঁ, মানে আমরা জানি যে বহু মানুষের মধ্যে এই কষ্টগুলো চলছে। তো এই অবস্থায় আমার মনে হয় যে চারপাশে যারা আছে সবাইকেই সচেতন হতে হবে। তো সিমটমগুলো এভাবে যদি আমরা দেখি যে রেগুলার লাইফ আমরা যেটা দেখছি যে সবারই এলোমেলো হয়েছে, মানে কে কখন ঘুমোতে যাচ্ছে, ঘুম থেকে উঠছে, আবার কাজে যাচ্ছে ঠিকই হয়তো একটা সময়, কিন্তু তার কাজের মানে সেই কাজের যারা সেই সার্ভিসটা যারা নিতে আসে তার নিজের কাছে মনে হচ্ছে যে আমি তো সার্ভিসটা দিতে পারছি না, রাইট? তাহলে এভাবে রেগুলার লাইফের সব কিছুই নেগেটিভলি এফেক্টেড হচ্ছে কিন্তু, রাইট? এখন এই ব্যাপারগুলো সার্বিকভাবে তার মধ্যে আবার আরেক ধরনের রিয়াকশান তৈরি করবে এবং দেখা যাবে এগুলোর ইম্প্যাক্ট গিয়ে পড়বে তার ফ্যামিলি মেম্বারদের সাথে, তার যে ডেইলি লাইফের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। হয়তো মা তার বাচ্চাদের সাথে যেভাবে এতদিন আচরণ করছেন উনি সেরকমটা মেনটেন করতে পারছেন না। হ্যাঁ, সামান্য একটা বিষয়েই বিরক্তিটা ঠিক বিরক্তিতে থাকছে না, মানে চোখে মুখে নন ভার্বালি এমনভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে, বা ভার্বালি উনি প্রকাশ করে ফেলছেন, বা কোনো সময় আউটব্রাস্ট হয়ে যাচ্ছে। তাহলে যেটা থেকে বুঝতে হবে যে না, হি অর শি ইজ নট ইন দ্য নর্মাল মেন্টাল স্টেট। হ্যাঁ, এবং এটা তার কোনো দোষ নয়, এটা অনেক ধরনের ঘটনা প্রবাহ বা অনেক ধরনের স্টিমুলাস তার মধ্যে যে রেসপন্স তৈরি করছে তার একটা মানে তার একটা কম্বাইন্ড একটা এক্সপ্রেশন হচ্ছে এরকম ভাবে। তাহলে এটা যেমন বড়দের ক্ষেত্রে হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন অনেক বাচ্চারা, হ্যাঁ, ওকে যদি বলা হয় যে তুমি এই কাজটা এভাবে এভাবে করো, অথবা এভাবে এই পড়াটা শেষ করো, অথবা মাকে এভাবে হেল্প করো, বাবাকে, দেখা যাচ্ছে যে ওরা না ঠিক তাল মিলিয়ে চলতে পারছে না। ওকে, তাহলে যখনই একটা মানুষের এতদিনের তার যে পার্সোনাল প্যাটার্ন বা পার্সোনালিটি প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারে সে এক্সপেক্টেড বিহেভিয়ার করতে পারছে না। কারণ আমাদের মনের মধ্যে, ব্রেইনে, ভাবনার মধ্যে কি কি হয় তা তো বাইরের মানুষ কেউই দেখতে পাবে না, দেখতে পাবে বিহেভিয়ারটা আমি কি করছি। তাহলে এই মানুষটাকে আমরা যেভাবে চিনতাম বা যেভাবে সে কথা বলতো, যেভাবে সে আচরণগুলো করতো, এখনকার ব্যাপারটা যখনই আমরা দেখব ডিফারেন্ট, মানে ইটস এ মেজর সিমটম যে তার মধ্যে নানা রকমের অ্যাবনর্মালিটি চলছে ইমোশনালি বা থিঙ্কিং লেভেলের। তো তখনই আমাদেরকে বিষয়টা অ্যাড্রেস করতে হবে। জি স্যার, এই থেকে বাঁচার উপায়গুলো আসলে আমরা শুনবো। তার আগে যদি একটু অন্য জায়গা থেকে ফেরত আসতে চাই, আমাদের জনমনে কিন্তু এখন অনেক ধরনের প্রশ্নগুলো আসলে উকি দিচ্ছে। অনেকেই বলছেন যে এই যে ছোট ছোট আমাদের যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু আসলে একটা বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের হাতে কিন্তু এখন অনেক শক্তি এবং তারা কিন্তু একসাথে ইউনাইটেড হয়ে একটা বড় পরিবর্তন নিয়ে এসছে। কিন্তু যখন ভবিষ্যতের জায়গাগুলো আমরা আবার নর্মাল লাইফে ফেরত যাব, তখন কি তারা কোনোভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণের জায়গায় আনতে পারবে কিনা, বা সেটা কি তাদের মানসিক স্বাস্থ্যের জায়গা বা তাদের ব্যবহারের বা আচরণগত অনেক পরিবর্তন আসলে নিয়ে আসবে কিনা নেগেটিভ ভাবেও, সেই বিষয়গুলো নিয়ে অনেকে আসলে উদ্বিগ্ন। এটা আপনি কিভাবে দেখছেন? মানে আমার মনে হয় এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো আমরা মানে সবসময় যাই না, তো যে কারণে বিষয়গুলো কি হতে পারে তার প্রেডিকশন করাটাও কঠিন ব্যাপার। হ্যাঁ, তবে জেনারেলি যদি আমরা ভাবি যে একটা মানুষ যখন বিশেষ পরিস্থিতিতে সে একটা প্যাটার্ন অনুসারে চলছে, তারা সব কিছু দেখভাল করছে, গাইড করছে, ওকে, তো এটা আমরা যদি এভাবে দেখি যে তাদের মধ্যে একটা সেন্স অফ এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ, ওকে, তাহলে যেটা প্রত্যেক মানুষের একটা নিডও বটে। ওকে, মানে আপনি যেটা বললেন যে মানুষ হয়তো ভাবছে যে ওরা সব কিছু কন্ট্রোল করছে, ওদের মধ্যে অনেক শক্তি, তাহলে ওরা এক্সিস্টিং সব বিষয়ের সাথে কি করে অ্যাডজাস্ট করবে, ব্যাপারটা রাইট। কিন্তু আমরা ওদেরকে যে রেগুলার লাইফের মধ্যে দিয়ে নেই, ইন দ্য ফ্যামিলি, ইন দ্য ইনস্টিটিউটস, রাইট, সেটারও উদ্দেশ্য কিন্তু থাকে আসলে ওদেরকে এম্পাওয়ার করা। হ্যাঁ, ওকে, তো আমার মনে হয় যে জিনিসটাকে এভাবে দেখা বেটার বাকি সবার। হ্যাঁ, যে মানে ওরা ওদের দ্বারাই এম্পাওয়ার্ড হয়েছে, ওকে, বা পরিস্থিতির এই সমস্ত বিষয়
ওদের মধ্যে একটা সেন্স অফ এম্পাওয়ারমেন্ট তৈরি করেছে, রেসপন্সিবিলিটির জায়গা তৈরি করেছে। এবং দেখেন যে ছেলেটা বা মেয়েটা রাস্তায় সে খুবই সিস্টেমেটিক্যালি সে এই ট্রাফিক ম্যানেজ করতে পারছে, বা একটা মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে সে যেভাবে দাঁড়াচ্ছে, তাহলে এগুলো তার মধ্যে এক একটা লাইভ এক্সপিরিয়েন্স হিসাবে তাকে তার একটা সেলফ এস্টিমকে মানে প্রভাবিত করবে এভাবে যে ইয়েস আই ক্যান ডু টু ইয়েস আই ক্যান হেল্প সামহাউ, রাইট? ওকে, তাহলে কোনো মানুষ কন্ট্রিবিউট করতে পারছে, রাইট, আই ক্যান কন্ট্রিবিউট অ্যাকচুয়ালি, রাইট। এবং মানে মেন্টাল হেলথের যে WHO ডেফিনেশন, সেখানে পরিষ্কার কিন্তু স্টেটমেন্টটা এরকম যে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে যার যার মতো করে পটেনশিয়ালিটি আছে, এবং প্রত্যেকের ডেইলি লাইফে চারদিক দিয়ে নানা রকমের কাজের চাপ, নানা রকমের এক্সপেকটেশন আছে, এবং আমাদের যা আছে সেটা আমাদের রিসোর্সেস, চারপাশে যেগুলো আসে সেগুলো বিভিন্ন রকমের প্রবলেম, যেটা স্ট্রেস তৈরি করে। তাহলে সেই প্রবলেমগুলোর সাথে আমাদের রিসোর্সেস ব্যবহার করে আমরা যখন ম্যানেজ করে চলতে পারি, তখন দিন শেষে আমাদের মধ্যে একটা সেন্স অফ ওয়েলবিং কাজ করে যে হ্যাঁ, আই এম ডুইং সামথিং। তাহলে ফর মি, ফর মাই ফ্যামিলি, ফর দ্য সোসাইটি, ফর দ্য স্টেট, সব কিছুর জন্য। তা ওভাবে যদি আমরা জিনিসটাকে ওদের মধ্যেও এস্টাবলিশ করার চেষ্টা করি, বা আমরাও সেভাবে জিনিসটা কানেক্টেড হই যে হ্যাঁ, আমার ছেলে, আমার মেয়ে ও ছোট হোক কিন্তু, বা আমার স্টুডেন্ট ও ছোট হোক, হয়তো অভিজ্ঞতাও আমার চাইতে কম আছে, কিন্তু ওদের যে সক্ষমতা আছে সেই জায়গাটা ওদের মধ্যে একটা এক্সপেরিয়েন্স হয়েছে। তাহলে সেটাকে আমরা ওদের সেলফ এস্টিমকে বুস্ট আপ করার জায়গাতে ব্যবহার করলে আমার মনে হয় সেই সমন্বয়টা করা সম্ভব। জি, আমরা এই বিষয়ে স্যার আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য। আমাদের সাথে আছেন অধ্যাপক মোহাম্মদ শাহানুর হুসাইন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমি একটু যদি আবার ফেরত যাই ট্রমার জায়গা থেকে, আসলে ট্রমা থেকে বাঁচার জন্য বা উদ্ভূত যে পরিস্থিতিতে আমাদের বিভিন্ন ডিস্ট্রেস আমাদের তৈরি হয়েছে বা একটা অস্থিরতার জায়গা তৈরি হয়েছে, কি করতে পারি তরুণ প্রজন্ম নিজেদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য, আসলে কি করতে পারে? এখন তো ধরেন ট্রমা চলছে, মানে এটার আবার পরবর্তীতে আরো অন্যান্য কিছু কিন্তু আসতে পারে, রাইট? যেমন ধরেন আমি ওটা আসছি, কিন্তু এটা যোগ করি যে ধরেন এখন মানে একদম দগদগে ক্ষত সবার মধ্যে আছে, অ্যাকিউট ট্রমার মধ্যে আছে অনেকে। তো কারো কারোর মধ্যে ওভার দ্য টাইম সেই ট্রমাটা হয়তো একভাবে ম্যানেজ হবে, কারো কারোর মধ্যে এটা ক্রনিক হয়ে যাবে, মানে PTSD ডেভেলপ করতে পারে, রাইট? আবার জেনারেলি ধরেন যেটা আমি একটু আগে বলছিলাম যে ধরেন একটা বাচ্চার মধ্যে এই সেন্স অফ একটা যে স্টিম, যে সেলফ এস্টিম, যে হ্যাঁ আই ক্যান ডু সামথিং, রাইট? মানে আমরা নর্মালি কিন্তু ধরেন বাসায় বা ফ্যামিলির বিভিন্ন অনুষ্ঠানে বা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বেশিরভাগ সময় বলি হ্যাঁ তুমি এটা পারো না কেন, ওইটা পারো না কেন, এটা করো না কেন, এই তো মানে এটা থেকে কিন্তু ওদের মধ্যে অনেক বাচ্চাদের মধ্যে যে আমরা যেটা বললাম যে যারা মেন্টাল হেলথ সাফারার হয়ে আসে আমাদের কাছে, এটা একটা কমন ব্যাপার, হ্যাঁ তুমি এই পরীক্ষায় কেন এটা পাইলা না, এই পরীক্ষায়, এটা ওদের মধ্যে তৈরি করে যে আসলে বুঝি আমি কিছু করতে পারি, ল্যাক অফ কনফিডেন্স হয়ে যায়, এবং ওখান থেকে পরবর্তীতে নানা রকমের প্রবলেম তৈরি হয়, রাইট? তো এখন ওরা যেমন নিজেই নিজেকে প্রমাণ করতে পারছে, নিজেই নিজেকে যাচাই করে দেখতে পাচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি আই ক্যান ডু সামথিং, রাইট? তো এখন লাইফটা তো আসলে পরবর্তীতে এটাই থাকবে না, এই ছেলে মেয়েরা যে এরা যে ট্রাফিক কন্ট্রোল করবে ব্যাপারটা তো তা না। আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় মানে আমি সবার জন্যই এই মেসেজটা রাখতে চাই ভাবে যে মানে আমি একটা জায়গায় যখন কন্ট্রিবিউট করতে পারছি, ইট মিনস যে আই হ্যাভ দ্য পটেনশিয়ালিটি টু সাম এক্সটেন্ট। এইটা নিজের উপরেই আস্থার জায়গাটাকে রেখে আমরা যদি এভাবে ভাবি যে আমি এখানকার এক্সপেরিয়েন্স বা এখানকার দক্ষতাটাকে ওইখানে ট্রান্সফর্ম করব, রাইট? ওইখানে আমি অ্যাডাপ্ট করব, তাহলে এটা ওদেরকে হেল্প করবে আমার ধারণা, মানে অনেককে। আর পাশাপাশি এই সবার মধ্যে যে একটা এক্সপেকটেশনস ইয়াং জেনারেশনের মধ্যে বা বিভিন্ন বয়সী আমরা যারা আছি সোসাইটিতে, সবার মধ্যেই
একটা এক্সপেকটেশনস তৈরি হচ্ছে, পজিটিভ এক্সপেকটেশন, যে ওকে তাহলে আমরা সবাই মিলে এরকম একটা কিছু গড়ে তুলব। ওকে, আচ্ছা, এখন যা কিছু গড়ে তুলব সেটা একটা স্বপ্নের জায়গা। সেটা আমরা সবাই যখন স্বপ্ন দেখি, সবাই কিন্তু আদর্শ বা আইডিয়াল, হ্যাঁ, যেটা খুবই প্রিসাইজ, সেরকম একটা জিনিসই আমরা কিন্তু স্বপ্ন দেখি। কিন্তু ডে বাই ডে সেই স্বপ্নটা কোন লেভেলে কতটুকু অ্যাচিভেবল, হ্যাঁ, ওই জায়গাটার সাথে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে প্রতিনিয়ত, রাইট? আদারওয়াইজ যেটা হবে, যেমন ধরেন ম্যারিটাল লাইফে আমরা যখন মানুষকে ডিল করি, দেখা যায় প্রত্যেক ছেলেমেয়েরা মানে একটা তার স্বপ্নের সাথী হবে, স্বপ্নের মতো তার একটা সংসার হবে, এরকমটা ভাবে। বাট যখনই তারা বিয়ে করলো, বিয়ের প্রথম দিন থেকেই দেখা যায় যে প্রতিনিয়ত নানা রকমের ইস্যু তৈরি হচ্ছে, যেগুলোর সাথে তাকে অ্যাডজাস্ট করতে গিয়ে না, তখন দেখে যে আমি কি চাইলাম, কি ভাবলাম, আর কি হচ্ছে। তো এখন এটা একটা সায়েন্টিফিক প্রসেস মাথায় রাখতে হবে যে সব ক্ষেত্রেই তাই হবে। তা আমাদের একটা এক্সপেকটেশনস থাকবে, ডেফিনেটলি সেই এক্সপেকটেশনের প্রেক্ষাপট থেকে পরিকল্পনা থাকবে। পরিকল্পনার মধ্যে সবসময় ফ্লেক্সিবিলিটি থাকে, যে হ্যাঁ, আমাদের এই প্ল্যান আমরা এই লেভেল পর্যন্ত দেখব, না হলে এই প্ল্যান, না হলে এই প্ল্যান। সো কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে মানুষ স্বপ্নের যত কাছাকাছি যেতে পারে, ভাল লাগাটা বা কন্ট্রিবিউশনের জায়গাটা তখন ওই লেভেলে মানুষ দেখতে পাবে। ওকে, তো এখন যেহেতু আমরা জানি আমাদের দেশে নানা রকমের লিমিটেশনস আছে, তো স্বপ্নটা সুন্দর, বা থাকবে সবসময় সুন্দর স্বপ্ন, বাট রিয়েলিটিকে আমরা কোন লেভেলে দেখব বা আনতে পারবো, এখানে সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই ওই মেন্টাল ফ্লেক্সিবিলিটির জায়গাটা রাখতে হবে। আদারওয়াইজ এই যেটা আমরা বললাম যে এই ছেলে মেয়েদের মধ্যে যে সম্ভাবনা, যেটা থেকে তাদের মধ্যে স্টিম তৈরি হবে, আবার এটা মানে হতাশায় পরিণত হতে পারে যখন দেখবে যে আমরা এরকম ভাবে প্রত্যাশা একটা চাপের মতো হয়ে গেছে আমার কাছে। বিষয়টাও তো তাই হতে পারে। প্রত্যাশা অতিরিক্ত, কিন্তু সেই প্রত্যাশা থেকে ধরেন আমি প্রত্যাশা করলাম যে আপনি এভাবে এভাবে এই জিনিসটা করবেন, কিন্তু সব মানুষই তার নিজস্ব বাস্তবতার জায়গাটা থেকে কে কতটুকু করতে পারবে আমরা জানি না। এখন আমাদের বক্তব্য হলো, আমি বলতে চাই যে আপনি যতটুকুই পারলেন সেটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে মাথায় রেখে আমরা আপনার কন্ট্রিবিউশনকে রেসপেক্ট করতে চাই। এভাবে টুগেদার উই অল আমরা যতটুকু করতে পারি সেই জায়গাটায় অ্যাকসেপ্টেন্স আসতে হবে। তাহলে আমাদের হোপলেস হয়ে যাওয়াটা বা হতাশ হয়ে যাওয়াটা, হতাশা থেকে আবার আরেক লেভেলের অ্যাঙ্গার তৈরি হবে, হ্যাঁ, যে এই এক্সপেকটেশন ছিল, তুমি এটা করলা না, তুমি এটা করলা না, তাই এটা হলো, রাইট? মানে সেই আরেক ধরনের ক্রাইসিস। তো আমরা মনে করি যে সেই জায়গাটা নিয়ে সবাই সচেতন থাকলে মেন্টালি ভালো থাকার জায়গাটা যেমন বাড়বে, এবং স্বপ্ন 2 দিনে না হয় সেটা 4 দিনে গেল, না হলে 8 দিনে গেল, এভাবে ধীরে 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 কিন্তু একটা নতুন বা সুন্দর রিয়েলিটি তৈরি করা হতে সম্ভব। ওকে স্যার, এই সময় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক ধরনের খুব স্বাভাবিকভাবেই যেই ঘটনাগুলো আমরা দেখেছি সেগুলোর ভিডিওগুলো প্রকাশ হচ্ছে, এবং অনেক মানুষকে কিন্তু এটা মানসিক স্বাস্থ্যের দিক থেকেও আসলে এফেক্ট করছে। যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন বা তাদেরও আসলে এই বিষয়টা কতটুকু অ্যাওয়ার হওয়া উচিত, এবং গণমাধ্যমকেও আসলে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা উচিত বলে মনে করেন? রাইট, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, যেটা আমরা তখন বলছিলাম যে মানে লট অফ ইনফরমেশন, রাইট? একসময় কিন্তু ছিল যে আমরা লাইব্রেরি থেকে মানে অনেক প্রসেসের মধ্যে দিয়ে তারপরে একটা বই এনে পড়তে পারতাম, বাট এখন মানুষ কোনো কিছু পড়তে চাইলে অনেকভাবে তার কাছে কুইকলি জিনিসটা কিন্তু আসতে পারে। তাহলে এই যে তথ্যের অবাধ সুযোগ, হ্যাঁ, সেটা মানুষকে ডেফিনেটলি তার লাইফটাকে অনেক ইজি করেছে। আবার একই সাথে তথ্যের এই এত ধরেন ওভার ইনফরমেশন, রাইট? ওকে, এবং সেখানে যেমন এখন মনে হয় কিছু নীতিমালা এরকম তৈরি হয়েছে যে এই ভিডিওটা বা এই ডকুমেন্টটা আপনার নিজের কিনা সেরকম প্রমাণ করতে হয়, কিন্তু স্টিল যদি মানুষ ধরেন নানানভাবে একটা আরেকটার সাথে জোড়া দেয়, জোড়া দিয়ে দিয়ে হ্যাঁ সে বলল যে এটা আমি সত্যি এই কন্টেন্টটা আমি বানিয়েছি, রাইট? এখন আমাদের যেমন কোনো রিসার্চ আর্টিকেল লিখতে গেলে আমি কত % এখানে প্লেজারিজম বা অন্যান্য জিনিস থেকে কন্টেন্ট নেওয়া অ্যাকসেপ্টেবল, তো এরকম নীতিমালা আই এম নট শিওর যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আছে কি না। তো যদি না থাকে সেক্ষেত্রে তো ধরেন মানুষের ওই সুযোগটা থাকেই যে একটা ইনফরমেশনকে, আমি নিজেও দেখেছি যে একটা জিনিস আমি শুনলাম টেলিভিশনে বলা হলো বা পত্রিকা এরকম এসছে, এরপরে দেখা গেল সোশ্যাল মিডিয়াকে ওইটাকে নানানভাবে নানান জন
রিডিজাইন করছে, রিশেপ করছে, ভিন্নভাবে উপস্থাপন করছে, বিভিন্ন টাইটেল দিচ্ছে। এবং আমি জাস্ট কিউরিয়াস হয়ে দুই একটা ক্লিকও করে দেখেছি এবং দেখলাম যে আচ্ছা মেইন কন্টেন্ট তো এইটা, হ্যাঁ এইটাতে আমি এইভাবে জেনেছি, তাহলে এই হেডলাইন দিয়ে এই জিনিসটাকে আরেকবার বলার উদ্দেশ্য কি বা আরেকবার বলার অর্থটা কি, রাইট? তো এখন ধরেন কেউ যদি প্রাইমারি সোর্সটা না জানলো, তখন এই রিস্ট্রাকচার করা বা নানাভাবে সেই জিনিসটাকে টুইস্ট করা, ওই ফর্মটাই মানুষের কাছে শুরুতে যদি যায়, তার ব্রেইনের মধ্যে কিন্তু প্রসেসিংটা ওভাবেই হতে থাকবে। তো সো এটা ক্রুশিয়াল যে আমাদেরকে মানে সমস্ত পলিসি মেকারদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে প্রত্যেক মানুষ কোন আচরণ করবে, ইট ডিপেন্ডস অন দ্য কগনিটিভ প্রসেসিং। সো আমি একটা ইনফরমেশান চোখ দিয়ে যখন দেখব, কান দিয়ে যখন শুনবো, মানে এটা যদি রং ইনফরমেশান হয় এবং আমরা যদি শুধু এটাই বলি যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা তোমাকেই যাচাই করার দায়িত্ব, হ্যাঁ, তাহলে একটা বাচ্চা একটা কিছু দেখলো, এটা কি করে ওর দায়িত্বে আমরা দিয়ে দিব যে ও সত্য মিথ্যা বুঝবে, তাই না? যেমন আমার এই ছোট একটা বাচ্চা, ও টেলিভিশনে একটা কিছু দেখে, আচ্ছা এটার অর্থ কি, এটা কি, বা ইউটিউবে সে একটা এটা কেন হচ্ছে, মানে ওর মধ্যে কিন্তু তো সেই জাজমেন্ট করার ক্যাপাসিটি তখন তৈরি হয়। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সহিংস ঘটনাগুলোর ভিডিও দেখছি, সেটাও কিন্তু তাদের মনে একটা, হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে, যেমন আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে তো আছে, তাই না, যে একটা সিনেমা বা একটা মুভি, একটা নাটক যখন দেওয়া হবে পাবলিকের জন্য, তখন তার একটা প্রসিডিউর আছে, তাই না? তো এখন এটা সোশ্যাল মিডিয়া যারা পরিচালনা করেন বা বিভিন্ন সংস্থা যারা এগুলো দেখভাল করেন, তাদের সবার এটা ডিসিশন নেওয়ার ব্যাপার। হ্যাঁ, তবে যেটা আপনি বলছেন, ডেফিনেটলি আমি তো বললাম যে কগনিটিভ প্রসেসিং এবং ইমোশনাল প্রসেসিং যখন হতে থাকবে, বিহেভিয়ারালি সেই জিনিসটা মানুষের মধ্যে মানে বের হবে, হ্যাঁ, আলটিমেটলি, রাইট? তা এখন এটাকে অনেক রকমের পার্সপেক্টিভ আছে যে আমরা কি তাহলে কোন ইনফরমেশন মানুষের সামনে আনবো, মানুষের মুক্ত চিন্তার স্বাধীনতা, অনেক রকম ইস্যু। কিন্তু ডেফিনেটলি প্রত্যেক মানুষ তার চিন্তার স্বাধীনতা, তার কন্টেন্ট তৈরি করার স্বাধীনতা থাকবে, কিন্তু বিভিন্ন ধরনের নীতিমালা, যেটা খুবই স্বচ্ছ হতে হবে, যেটা খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, যে বিভিন্ন লেভেলের মানুষ যেন সেই জিনিসটা সহজে বুঝে সে তার মতো করে কানেক্ট করতে পারে এবং সে সোসাইটিকে যেভাবে সার্ভিস দিতে চায়, অন্য মানুষকে সে যেভাবে সার্ভিস দিতে চায়, সে সেটা দিবে, এটা তার রাইটস। কিন্তু মানে ভায়োলেন্স, তারপরে এই যে নানা রকমের ইনফরমেশনকে টুইস্ট করে এমন কিছু তৈরি করা যার মাধ্যমে মানুষের মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলে, এই জায়গাগুলো আমাদেরকে খুবই কেয়ারফুলি বিশ্লেষণ করতে হবে। জি স্যার, এই ক্ষেত্রে এখন অভিভাবকদের আসলে করণীয় কি, যাতে সন্তানদের মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এবং একটা উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে আসলে কিভাবে সে প্রোটেক্ট করতে পারে তার বাচ্চাকে? প্রোটেক্ট করার চাইতে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের মধ্যে অলরেডি অনেক কিছু তৈরি হয়ে গিয়েছে, রাইট? মানে এটাকে ম্যানেজমেন্ট করতে হবে, রাইট? ওকে, তো এই ম্যানেজমেন্টের জন্য আমি তখন যেটা বলছিলাম যে কথা শোনা, চ্যালেঞ্জ না করা। ধরেন আমার বাচ্চা কোনো একটা কাজে অংশগ্রহণ করেছে, কোনো একটা কন্ট্রিবিউশনে সে গিয়েছে, এখন আমরা যদি সেটা মূল্যায়ন করতে শুরু করি যে সেটা কিভাবে নেগেটিভ হলো বা কিভাবে পজিটিভ হলো, কিভাবে খারাপ হলো, ইত্যাদি ইত্যাদি, রাইট? এখন যে কন্ট্রিবিউশনে আমরা গিয়েছি বা যে যেখানে রোল প্লে করেছে, সেটার ভালো মন্দ দিক যাই থাকুক, এটা তো ডান হয়ে গেছে, রাইট? এখন সেটা নিয়ে যদি আমরা তাদেরকে ব্লেম করি বা ক্রেডিট দেই, হ্যাঁ, বা সেটা নিয়ে ধরেন এক ধরনের মানে অতিরিক্ত চর্চা করা বেসিক্যালি, তাই না? তো সেটার চাইতে আমার কাছে লাগে যে আমাদের প্রত্যেকেরই এক্সপেকটেশন হলো উই হ্যাভ টু কাম ব্যাক টু দ্য প্রোডাক্টিভ লাইফ। নর্মাল লাইফ বলতে আমাদের প্রোডাক্টিভ লাইফ, এবং যেটা মেন্টাল হেলথের ইস্যু, যে মানুষ প্রোডাক্টিভ আছে মানে তার লেভেল থেকে সে প্রোডাক্টিভ আছে মানে সেটার কারণে সে নিজের ইম্পর্টেন্সের জায়গাটা দেখতে পায়, ভ্যালুর জায়গাটা দেখতে পায়, সে সার্ভ করছে প্রতিনিয়ত, রাইট? তাহলে এই জায়গায় ফিরে যাওয়ার জন্য আমরা প্রত্যেকের হেল্প করতে চাই ট্রুলি, হ্যাঁ। তো সুতরাং সবাইকে জাজ না করে, তাদেরকে ভুল শুদ্ধের এই সমস্ত বিশ্লেষণের মধ্যে না গিয়ে, আমার মনে হয় আমরা যখনই সিমটম দেখব, তখন যেটা বলছিলাম যে আমার বাচ্চা ঘুমোচ্ছে না, রাইট? অনেকেই কিন্তু আমি শুনেছি এরকম যে ও রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, তারপরে
ও আর ঘুমোচ্ছে না, ও জিজ্ঞেস করে কি এই অনেক কিছু নিয়ে ভাবছি, কি নিয়ে, এটা কেন হলো, ওটা কেন হলো, এবং এগুলো নিয়ে বিশ্লেষণ করতে শুরু করলে তখন আমাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং আমাদের যে ভেন্ট্রোল্যাটারাল প্রিঅপটিক মানে যেটা ঘুমের নিউরাল সিস্টেম, তো সেই সিস্টেমটার মধ্যে ডিসরাপশন তৈরি হয়, রাইট? তো এখন মানুষ চাইলেই তার লাইফটাকে তার মতো করে, বা বাবা মা চাইলেই তার বাচ্চাকে তার মতো করে গাইড করতে পারেন, প্রোটেক্ট করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, তা না। কিন্তু আমরা এই কালচারটা এস্টাবলিশ করতে পারি, যেটা এই মোমেন্টে খুব বেশি দরকার। সেটা হলো আমার যখন দেখছি আমার বাচ্চা খুবই এফেক্টেড অনেক কিছুতে, রাইট, মানে ওকে পাশে বসিয়ে ওর হাতটা ধরে, হ্যাঁ, ও যা যা বলছে জাজ না করে ওর কথা শোনা। ওকে, মানে এটাই সবচেয়ে ভাইটাল ব্যাপার। ওকে, আর পাশাপাশি আপনি তখন যেগুলো বলছিলেন যে এগুলো নানা রকমের রিল্যাক্সেশন টেকনিক্স আছে, ইউটিউবে বহু আছে, রাইট? ওকে, তো সেগুলো দেখে মানুষ রিল্যাক্সেশন করতে পারে, মেডিটেশন করতে পারে। পাশাপাশি যে জিনিসটা মানে খুব গুরুত্বপূর্ণ আরেকটা, সেটা হলো বাই পার্সন প্রত্যেকে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হলো মানে নানা রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। হ্যাঁ, কারণ সবাই যে খুব কমফোর্টেবলি বাইরে যাচ্ছে, তার রেগুলার লাইফের সাথে কানেক্টেড হচ্ছে, তা না। কিন্তু বাসায় যারা আছে তারাও তাদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য তারা সকাল বিকেল নানা রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে। কারণ যে স্ট্রেস থেকে আমাদের যে কর্টিসল হরমোনের লেভেল বেড়ে যায়, সেটাকে নিউট্রালাইজ করা এবং আমাদের অক্সিটোসিন, এন্ডোরফিন, যেগুলো আমাদের মানে কাম ফিলিং বাড়ায়, তো সেগুলো নিঃসরণ বাড়ানোর জন্য ফিজিক্যালি অ্যাক্টিভিটি আমাদেরকে বাড়ায়। তো যার যে ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো অভ্যস্ত, কেউ সাইক্লিং করে, কেউ হয়তো ওয়াকিং, ওকে, সেই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের মেইনটেইন করতে হবে বা বাড়াতে। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, সেখানে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি সবার জন্য এই জায়গাটাকে কমন মেসেজটা রাখতে চাই যে আমরা এটা বিশ্বাস করি যে আমি যেমন এফেক্টেড, এটাও আপনি বিশ্বাস করেন যে আপনার চারপাশে সমস্ত মানুষই এফেক্টেড। কে কম এফেক্টেড, কে বেশি এফেক্টেড, এই সমস্ত মূল্যায়নে না গিয়ে এখন যার যতটুকুই কষ্ট আছে সেই কষ্টটাকে আমরা রেসপেক্ট করে সেখান থেকে তাকে মুক্ত হতে আমরা হেল্প করি। আমরা যে সুন্দর দেশ দেখতে চাই বা একটা প্রোডাক্টিভ কান্ট্রি বা সুপিরিয়র কান্ট্রি হিসেবে আমরা নিজেদেরকে দেখতে চাই, সেটা সব মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের জায়গাটাকে আমরা ধাপে 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 হয়তো রিয়েলিটিতে দেখব। অনেক ধন্যবাদ স্যার, আমরাও একটা মেন্টালি হেলদি এবং একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে দরকার সঠিক দিক নির্দেশনা। পরিবার সহ সমাজের সবাইকে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ গঠনের তরুণ প্রজন্ম আরও এক ধাপ এগিয়ে যাবে। দেশ হবে সত্যিকারের স্বপ্নের দেশ। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।